রহমানির রাহিম ইসলামিয়া কলেজের অনলাইন পাঠদান কার্যক্রমে আমি শামীম আরা, প্রভাষক গণিত বিভাগ, তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের যে দ্বিতীয় অংশ বা দ্বিতীয় পর্ব, সেটা হচ্ছে লেখচিত্র সম্পর্কিত যে অঙ্কগুলো আছে সেগুলো সম্পর্কে তোমাদের কিছু আলোচনা আমরা দেখাবো। এখানে তোমাদের প্রত্যেকের বইতে এরকম কিছু ছবি তোমরা দেখতে পাচ্ছ কিংবা গ্রাফ তোমরা দেখতে পাচ্ছ। হয়তো অনেকে বিষয়গুলো বুঝতে পারো অথবা অনেকে বিষয়গুলো বুঝতে পারছো না যে অ্যাকচুয়ালি এখানে কী করতে হবে কিংবা কী করতে হবে না। এছাড়াও এই ধরনের অঙ্কগুলো সাধারণত তোমাদের যে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হয় সেখানেও এসে থাকে। এছাড়া মূল পরীক্ষায় অনেক সময় এই ধরনের গ্রাফ আঁকতে বলা হয়ে থাকে। তাহলে সেসব ক্ষেত্রে তুমি কি করবে বা তোমার করণীয় কী, এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি। তো মূল বইতে এখানে আজকে আমরা একটু দেখাবো। এটার জন্য তোমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর থাকা প্রয়োজন এবং যেখানে ভালো মান শো করবে এরকম সায়েন্টিফিক ক্যালকুলেটর তোমাদের প্রয়োজন হবে। আর একটা গ্রাফ পেপারের প্রয়োজন হবে। এখানে বিভিন্ন রকমের গ্রাফ শো করা আছে, যেমন সাইনের জন্য দেখো এক ধরনের, কোসাইনের জন্য এক ধরনের, ঠিক আছে। তো এইসব ক্ষেত্রে তুমি প্রথম যে প্রশ্নটার সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে, আমি গ্রাফ পেপারের সাইজটা কতটুকু নেব বা আমার কতটুকু প্রয়োজন হতে পারে বা আমি কতটুকু হলে আমার কাজটা ক্লিয়ার আসবে এবং সুন্দরভাবে আসবে। তাহলে শুরুতেই বলে দিই, তোমাদের যে গ্রাফ পেপারটা হতে হবে সেটা অন্তত পক্ষে A4 সাইজের অর্ধেক সাইজটা অন্তত নিতে হবে। অর্থাৎ পরীক্ষার সময় তোমাকে যেরকম যে ধরনের গ্রাফ পেপারটা সাপ্লাই করা হবে সেখান থেকে বেছে নিতে হবে তোমার যে A4 সাইজের অর্ধেক সাইজটাই তোমাকে বেছে নিতে হবে। অনেক সময় এটা পরীক্ষার হলে করে দেওয়া থাকে, অনেক সময় করে দেওয়া থাকে না। আবার আরেকটা বিষয় যেটা মাথায় রাখতে হয় সেটা হচ্ছে গ্রাফ পেপারের এই যে ছকটা দেয়া থাকে এটা অনেক সময় ক্লিয়ার থাকে না। অর্থাৎ তোমার কাছে যেটা সাপ্লাই হবে অনেক সময় দেখা যায় যে এই গ্রাফ পেপারগুলোর ঘরের যে মাপ সেটা ভিন্ন ভিন্ন রকমের হয়ে থাকে, একই মাপের অনেক সময় হয় না। তো সেই সব ক্ষেত্রে নিজে নিয়ে যাওয়াটা অনেকটা বেটার, নিজেরটা নিজের কাছে রাখাটা অনেকটা বেটার। আরেকটা বিষয় যে তোমার স্কেলের ক্ষেত্রে যেগুলো গ্লাস টাইপের স্কেল থাকে, অর্থাৎ ভিজিবল স্কেল থাকে, এই পাশ থেকে ও পাশ দেখা যায়, এরকম ভিজিবল স্কেলগুলো ইউজ করবে। আর পেন্সিলটা অবশ্যই শার্প হতে হবে, অনেক বেশি শার্প হতে হবে। যে আর তুমি যে ছবিটা আঁকছো এর মধ্যে কোনো অবস্থাতেই ঘষা মাজা করতে পারবে না। অর্থাৎ তুমি যখন এভাবে ওভারল্যাপ করে যাবে, যে গ্রাফটা তুমি করবে সেটা একবারে এঁকে তোমাকে চলে যেতে হবে। তোমাকে পয়েন্ট আগে নির্ধারণ করে নিতে হবে, পয়েন্টগুলো তুমি ক্যালকুলেটরের মাধ্যমে তুমি ইউজ করবে, সবগুলো বের করে নেবে, বসাবে, পয়েন্ট আউট করে নেবে, সব কিছু করবে। কিন্তু যখন তুমি ছবিটা আঁকবে তখন একবারেই তোমাকে কমপ্লিট করতে হবে। অনেকেই আছে যে এটা হচ্ছে একটা বিন্দু ছুটে গেল, সে কারণে দেখা গেল যে সে ওই বিন্দুটা আবার টাচ করানোর জন্য সে আবার একটু ঘুরে গেল, সে ঘুরে গিয়ে আবার সেটা মুছলো, ইরেজার দিয়ে বারবার মুছতে শুরু করলো এবং মুছে মুছে সে করতে গিয়ে দেখা গেল এক পর্যায়ে যে এই কার্ভটা যেটা হওয়ার কথা, যেটা স্মুথলি আসার কথা, সে স্মুথলি এটা আর আসে না, এটা তখন একটু আঁকা বাঁকা শো করে। এই বিষয়টা পরিত্রাণ করার জন্য অনেক সময় তোমাকে সে পয়েন্টগুলোকে, কিছু কিছু পয়েন্টকে তোমাকে উজ্জ্বল রাখতে হবে। এটা টেকনিক্যালি কিছু পয়েন্ট উজ্জ্বল রাখতে হবে, কিসের জন্য সেটাও বলে রাখি। সেটা হচ্ছে, দেখো এখানে একটা লেখচিত্রের বৈশিষ্ট্যটা দেখো যে কোথাও কোনো ছেদ বা লম্ফ বা জাম্প নেই, অর্থাৎ লেখচিত্র অবিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন বলতে কী বোঝাচ্ছে? অবিচ্ছিন্ন মানে হচ্ছে এখানে তুমি যে কার্ভটা করে এনেছো সেই কার্ভের মধ্যে কোথাও কোনো ছেদ থাকতে পারবে না। এখন তোমার একটা পয়েন্ট আসলো, সেটা দেখা গেল যে এই পয়েন্টটা মনে করো সামথিং একটু এই পাশে চলে আসলো, যার কারণে দেখা গেলো যে তোমার কার্ভটা এদিক থেকে ঘুরে গিয়ে তারপর এদিকে যাচ্ছে। তখন তুমি কি করবে?
দেখা যাচ্ছে যে তোমার গ্রাফ পেপারে একটা অসম্পূর্ণতা বা ছকের একটা অসম্পূর্ণতা আছে, অর্থাৎ গ্রাফ পেপারে একটা সমস্যা আছে, তুমি বুঝতেও পারছো। তোমার হয়তো সব মাপঝোঁক সবই ঠিক আছে, কিন্তু এরপরেও অনেক সময় সমস্যাটা হয় গ্রাফ পেপারের সমস্যা না থাকা সত্ত্বেও হয়। যেমন মনে করো 0.5 ইজিলি বসাতে পারবে, 0.87-এর জায়গায় তোমার মনে করো 0.86 আসলো। এটা হতেই পারে। ক্যালকুলেটারের ক্ষেত্রে অনেক সময় তুমি মানটা বসানোর সময় কত বসাচ্ছ এটার উপরও ভ্যারি করতে থাকে, তখন তোমার মানটা কিন্তু অনেক সময় স্মুথলি আসবে না, অর্থাৎ তোমার যেভাবে কার্ভটা হওয়া উচিত সেভাবে আসে না। তো ওই সমস্ত ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে যে সে পয়েন্টগুলো হালকাভাবে উজ্জ্ব করে তোমাকে চলে যেতে হবে। তোমাকে সেই পয়েন্টগুলো অনেক সময় তুমি পরীক্ষায় শো করতে পারবে না, সেটা একটু বাদ দিয়ে বা সেটাতে কি করা যায়, সেখানে মানটা কিভাবে কাছাকাছি নিলে তোমার এই কার্ভটা স্মুথ আসবে সেই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে। অর্থাৎ তুমি 0.86 নিলে দেখতে পাচ্ছ যে তোমার এটা মিলছে না, কিন্তু 0.87 নিলে হয়তো মিলতো। তাহলে তোমাকে এখানে এই বিষয়গুলো ট্যাক্টফুলি কিন্তু কাজটা করতে হবে এবং সেটা মিলিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। অনেক সময় কিন্তু এই জিনিসটা জোর করে কিন্তু মিলিয়ে দেওয়া যায় না, তো তোমার হিসাবে গোলমাল থেকে গেল আর তুমি জোর করে মিলিয়ে দিলে এটা কিন্তু হয় না। কাজে তোমাকে অনেক বেশি কেয়ারফুল হতে হবে যে পয়েন্টের মধ্যে তুমি ঠিক কতটুকু পর্যন্ত নিচ্ছ বা মানটা লেখার সময় কিভাবে লিখছো। যেমন মনে করো দশমিকের পরে যখন দুটো ঘর আমি কনসিডার করছি, তখন মনে করো 8, 7 আছে। তুমি এখানে মনে করো 7-এর পরের সংখ্যাটা ছিল 5, তাহলে তুমি 7 মনে করো এখানে 6 ছিল, 6কে তুমি 7 করে নিয়েছো, কারণ মনে করো কিসের জন্য, কারণ ওটার পরে ছিল 5, এই কারণে। আর যদি মনে করো থাকে 4, তাহলে এই 0.86 বরাবর থেকে যাবে। অর্থাৎ কখন তুমি মানটা যোগ করছো, দশমিকের পরে যদি এরকম হয় যে সেখানে 5 বা 5-এর ঊর্ধ্বে আসছে, বিশেষ করে 5-এর ঊর্ধ্বে কোনটা আসছে, মনে করো বিজোড় সংখ্যা আসছে, তখন তুমি 5, 7, 9 এই ধরনের যে সংখ্যাগুলো থাকে সেগুলোর জন্য তুমি এর পূর্ববর্তী সংখ্যায় 1 যোগ করে নেবে, আদারওয়াইজ তোমাকে 1 যোগ করতে হচ্ছে না। তাহলে এই বিষয়গুলো তোমাকে মাথায় রাখতে হবে। এখানে মূল বই থেকে দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে যে তোমরা যদি এখান থেকে কয়েকটা উদাহরণ তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়, তাহলে ইজিলি তোমরা পরীক্ষায় যে ব্যবধিগুলো দেয়া থাকে, যে এত থেকে এত ব্যবধির মধ্যে, ব্যবধি বলতে দেখো এই যে একটা ডিফাইন করে দিয়েছে যে -360 থেকে +360 পর্যন্ত ফাংশনের লেখচিত্রটা অঙ্কন করো। এভাবে বিভিন্ন রকমের ব্যবধি তোমাকে উল্লেখ করে দেয়া থাকবে পরীক্ষায়। তাহলে সেই ব্যবধিগুলো উল্লেখ করে দেওয়া থাকলে তুমি কত সহজে এই কাজগুলো করতে পারবে সেটা ডিপেন্ড করছে তুমি কতটা সুইফট, তুমি ক্যালকুলেটর ইউজের মধ্যে কতটা সুইফট এটা। আরেকটা ব্যাপার হচ্ছে তুমি কতটা গ্রাফ একেবারে ফ্রি হ্যান্ডে আঁকতে পারো। তোমার আঁকার যে প্রবণতা, সে আঁকার প্রবণতা বাসায় এমনিতেই তোমাকে চর্চা করতে হবে, আদারওয়াইজ তুমি এই আঁকাটা কিন্তু সহজভাবে আঁকতে পারবে না। অর্থাৎ তুমি পরীক্ষায় কোনো না কোনোভাবে এখানে জোরে চাপ দেবে, হয়তো হয়তো পেন্সিল দিয়ে জোরে চাপ দিচ্ছ, এরকম সমস্যাগুলো তোমার মধ্যে অ্যারাইজ করবে। কখনো গ্রাফের মধ্যে জোরে চাপ দিয়ে আঁকতে পারবে না, অর্থাৎ হালকা একটা পেন্সিলের একটা হালকা প্রলেপের মাধ্যমে তোমাকে কাজটা করে যেতে হবে। এমনভাবে করবে যেন পেন্সিলের দাগটা মনে করো এই পেজের অপর পেজে তোমার এই পেন্সিলের দাগটা যেন এখানে না আসে, ঠিক আছে। তো আমরা এই মূল আলোচনায় যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এখানে বইতে কিছু বিষয় দেওয়া থাকে, যেমন সাইনের অনুপাতের পরিবর্তন কতটুকু পর্যন্ত হতে পারে। যেমন দেখো -1 থেকে +1 পর্যন্ত সকল বাস্তব সংখ্যা হতে পারে। যখনই দেখবে যে সাইনের অনুপাতটা +1 বা -1-এ ছাড়িয়ে গেছে বা অন্য কিছু আসছে, তখন বুঝতে পারবে যে তোমার পরীক্ষায় যে স্টেটমেন্টটা আসছে এটা ভুল আসছে, এটা তুমি অটোমেটিক্যালি ধরতে পারবে। অর্থাৎ তোমাকে কি করতে হবে, বই থেকে এই জিনিসগুলো তোমাকে জেনে নিতে হবে যে এইখানে কতটুকু থেকে সর্বোচ্চ কতটুকু মান তোমার যেতে পারে। কোসাইনের জন্য একটা লিমিটেশন আছে, টেনের জন্য লিমিটেশন আছে, এবং কিছু বিষয় দিয়ে দিয়েছে। দেখো 0 থিটা থেকে এই যে থিটা এর মান 90 ডিগ্রি অতিক্রম করার সময় টেন থিটা এর মান +∞ থেকে -∞ হয়ে যায়। তাহলে এই যে এইখানে কিছু চার্টের আকারে, এই যে এই পুরো একটা চার্ট আকারে যেটা দেয়া আছে, এই জিনিসটা তোমাকে মাথায় অবশ্যই রাখতে হবে যে আমার মানটা কি এরকমই আসছে নাকি আমার মানটা এইখান থেকে ভ্যারি করছে, অন্যরকম চলে আসছে। যখনই দেখবে যে অন্যরকম চলে আসছে, তাহলে বুঝে নেবে যে তোমার গ্রাফটা সঠিক হচ্ছে না। সেক্ষেত্রে তোমাকে অবশ্যই আমি বলবো যে বাসায় একটু চর্চা করতে হবে, এবং চর্চা করে করে তোমার যে ক্যালকুলেটারে যেভাবে মানটা বের করা দরকার সেভাবে মানগুলো বের করবে।
তারপর তুমি সেগুলো গ্রাফ পেপারে বসিয়ে দেবে। এবং গ্রাফ পেপারটা কীভাবে চুজ করবে, অবশ্যই ঘরগুলো মাপটা সঠিক আছে কিনা সেটা তোমাকে যাচাই করে নিতে হবে। এক্ষেত্রে একটা ওয়ে হচ্ছে, তুমি বাসায় আগে থেকেই গ্রাফ পেপার কিনে নেবে এবং সেখান থেকে চর্চা করবে। যদি দেখো যে তোমার মানটা সঠিক আসছে এবং এই গ্রাফ পেপারটা তোমার জন্য ঠিক আছে, তখন তুমি কি করবে, সেই গ্রাফ পেপারে কিছু অংশ তোমার পরীক্ষার জন্য অবশ্যই রেখে দেবে। অনেক সময় এটা পরীক্ষা অ্যালাউ করে, আবার অনেক সময় করে না। যদি এখানে কিছু লেখা থাকে অবশ্যই অ্যালাউ করবে না, এটা তো তোমরা জানো। আর যদি কিছু লেখা না থাকে তাহলে অবশ্যই এটা অ্যালাউ করে, অনেক সময় এটা অ্যালাউ করে। তো যাই হোক, তোমরা এই জিনিসটা সাথে রাখতে পারবে, খালি একটা গ্রাফ পেপার অবশ্যই সাথে রাখতে পারবে। তাহলে এখানে এই যে বিষয়গুলো আছে এখানে একটু খেয়াল করে দেখো যে উল্লেখিত সীমার মধ্যে 30 ডিগ্রি ব্যবধানে, আচ্ছা প্রশ্ন আসে যে আমরা এখানে কত ডিগ্রি ব্যবধান নেব। খেয়াল করো, অনেকে বলতে পারো যে কেন 5 ডিগ্রি ব্যবধান কি নিতে পারি না, অনেকে বলতে পারো যে কেন আমি 90 ডিগ্রি ব্যবধান কি নিতে পারি না। তোমার মনে কিন্তু প্রশ্নটা আসতেই পারে। তাহলে এই প্রশ্নটার সঠিক একটা উত্তর হচ্ছে, এমন একটা মান নিতে হবে যাতে করে আমি এই ঢেউটা অবশ্যই পেয়ে যাই এবং এই গ্রাফটা খুব সুন্দরভাবে আসে। 5 ডিগ্রি ব্যবধানে মনে করো আমি নিতে চাইলাম, অবশ্যই নিতে পারি। তখন কি হবে, এই বিন্দুগুলো খুব ঘন হয়ে যাবে, অর্থাৎ এখানে একদম ক্লোজলি আসবে। অনেক সময় দেখা যাবে যে এটা এরকম জাম্পিং করছে, সেটা অবিচ্ছিন্নতা প্রকাশ করবে না, বিচ্ছিন্নতা প্রকাশ করবে। তো সেক্ষেত্রে আমাদেরকে এমন একটা মান নিতে হবে যাতে করে আমরা এই বিষয়টাকেও অ্যাভয়েড করতে পারি এবং ভালো এবং সঠিক একটা মাপ নিতে পারি। 30 ডিগ্রিও নেওয়া যেতে পারে, এছাড়াও মনে করো আমরা 45 ডিগ্রিও নিতে পারি, ঠিক আছে। এমন একটা মান নিব যাতে করে কোনো দিক থেকে আমার মানটা কার্ভটাকে যেন নষ্ট না করে, সেভাবে আমরা মানটা নেব। এবং যাতে করে খুব বেশি দূরত্ব না বোঝায়, খুব বেশি ক্লোজনেসটাও যেন না বোঝায়। মনে করে 5 ডিগ্রি নিলাম বা 10 ডিগ্রি নিলাম, তখন একেবারে ক্লোজনেসটা বোঝায়। আবার সেক্ষেত্রে মানগুলো লিখতেও খুব কষ্টকর হয়ে যায়। মনে করো 30 ডিগ্রি হলে সাইন 30-এর মান কত, কস 30-এর মান কত, কিংবা ট্যান 30-এর মান কত, এটা যেমন ইজিলি আমরা বুঝতে পারি, সেটা কিন্তু অনেক সময় আমরা 10 হলে 20 হলে সেসব ক্ষেত্রে কিন্তু বের করে আনাটা একটু জটিলতা সৃষ্টি করে দেয়। তাহলে সেসব ক্ষেত্রে আমরা সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করব। এরপরে মনে করো বেশি বড় মান নিলাম, 30 ডিগ্রি না নিয়ে আমরা একটু বেশি নিয়ে নিলাম মনে করো। তখন বেশি নিলে কী হয় দেখো, এই পয়েন্টগুলো একটু দূরে দূরে গিয়ে স্থাপিত হবে। তখন তোমার পেন্সিলটা দিয়ে যখন তুমি আঁকতে যাবে তখন তোমার আরেকটু কষ্ট বেড়ে যাবে, অর্থাৎ তুমি কার্ভটা তৈরি করতে কষ্ট হয়ে যেতে পারে। এবং সে সমস্ত জটিলতাগুলো এড়ানোর জন্য তোমাকে মাথায় রাখতে হবে যে আমি আসলে কতটুকু নিলে আমার জন্য কাজ করতে সুবিধা হবে। তাহলে এখানেও যেটা বলবো সেটা হচ্ছে পরীক্ষায় মনে রাখবে কী করে, সেটা হচ্ছে প্র্যাকটিস। তুমি কতটা প্র্যাকটিস করেছো এর উপরে ভিত্তি করে তুমি পরীক্ষার সময় বলতে পারবে যে আমি এতটুকু মান নিলে হয়তো বা আমার জন্য ভালো হবে। প্রত্যেকটার জন্য এক একটা মান আছে, সেগুলো তোমাকে মাথায় রাখতে হবে কিন্তু। তাহলে এখানে কী লিখেছে দেখো, এত ডিগ্রি ব্যবধানে y = sin x এর মান সাইন সারণী বা ক্যালকুলেটরের সাহায্যে 2 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করি। তাহলে আমরা এখানে 2 দশমিক স্থান পর্যন্ত প্রত্যেকটাই দেখতে পাচ্ছ যে আমরা নির্ণয় করেছি। x লিখেছি, এরপর y = sin x, আমরা যেটা পেয়েছি সেটা আমরা এখানে দিয়ে এলাম। এই ছকটা উল্লেখ করার পর ঠিক যেভাবে পরীক্ষার হলে যেভাবে লেখা উচিত সেটা বইতে কিন্তু সেভাবে দিয়ে দিয়েছে, ছক আকারে দিয়ে দিয়েছে। সুন্দর করে সেটা লিখবে, ডিগ্রি চিহ্নটা অবশ্যই সুন্দর করে দেবে। অনেকে ডিগ্রিটা নিচে লিখো, অনেকে অনেক উপরে লিখে দাও, অনেকে অনেক বড় করে একটা গোল্লা দিয়ে দাও, এই কাজগুলো করবে না। আর লেখা যত পরিষ্কার থাকবে গণিতে তত ভালো মার্ক আসবে, এটা মাথায় রাখবে। এরপর ছবির ক্ষেত্রে খেয়াল করো, ছক কাগজে পরস্পরচ্ছেদী দুটি লম্ব রেখা দ্বারা x অক্ষ y অক্ষ নির্ধারণ করি। x অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের বাহু সমান 10 ডিগ্রি। এই যে এখানে দেখো ক্ষুদ্রতম বর্গের এইরকম ছোট ছোট, এই যে ছোট ছোট, আমি একটা স্কেল দিয়ে তোমাদেরকে এই বিষয়টা একটু দেখাতে চাইবো। এই যে দেখো একদম ছোট এরকম একটা ঘরকে মনে করো বলা হচ্ছে যে 10 ডিগ্রি। এবার y অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের 10 বাহু সমান 1 একক। তাহলে এরকম 10টা বাহু দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10 বাহু সমান 1 একক বা 1 হিসেব করা হয়েছে। তাহলে তালিকাভুক্ত বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করা হলো। অতঃপর বিন্দুগুলো মসৃণ বক্ররেখা দ্বারা যুক্ত করলে y = sin x ফাংশনের লেখচিত্র পাওয়া যাবে। তাহলে দেখো এটা কীভাবে আমরা তৈরি করে আনলাম। এখানে একটা দুটা মান আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি।
যেমন মনে করো এক্সের মান যখন -360, খেয়াল করো এইখানে 360 আমি এখানে কীভাবে হিসাব করব একটু খেয়াল করো। দেখো এখান থেকে হিসাব করো 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90। এই যে 90 ডিগ্রির জন্য কি পেয়েছিলাম, এখানে খেয়াল করো 90 ডিগ্রির জন্য এই যে এখান থেকে দেখো যেখানে এই এক্সের মান -90 ডিগ্রি সেখানে এর মান হচ্ছে -1, ওয়াই এর মানটা হচ্ছে -1। তাহলে সেই -90 ডিগ্রির জন্য ওয়াই এর মান যে -1, এখানে এই বিন্দুটা এখানে শো করা হয়েছে। এরপরে দেখো এখান থেকে 90 শেষ করলাম, তাহলে এখানে 100, 110, 20, 30, 40, 50, 60, 70, 80। এই যে -180 এর জন্য এখানে কি আসছে দেখো 0। তাহলে ওয়াই এর মান আসছে 0, ওয়াই ইকুয়াল টু সাইন এক্সের মান আসছে 0। একইভাবে আমরা যদি 180 পরে দেখো 180, 190, 200, 210, তারপর 20, 30, 40, 50, 60, 70। 270-র জন্য আমরা যে মানটা পাই সেটা হচ্ছে 1। তাহলে দেখো 270-র জন্য আমরা মান পেয়েছি এখানে কত, 1। একইভাবে আমরা আস্তে আস্তে এখানে দেখো -360 এর জন্য পেয়েছি কত, 0। তাহলে প্রত্যেকটা মান কিন্তু এখানে আমাদের শো করছে। 0.5 হলে কত হচ্ছে, 0.87 হলে দেখো এখানে দেখো এই এক, এখানে 5, তারপরে 6, 7, 8, এরপর 8 যে 0.87 যেটা সেটা একটা আনুমানিকভাবে নিয়েছে। তো 7টা এমনভাবে নিয়েছে যাতে করে কার্ভটা কি না হয়, অর্থাৎ বিচ্ছিন্ন হয়ে না যায়, সেভাবেই এই 7টাকে চুজ করা হয়েছে। এই 7টার কিন্তু পয়েন্টের জন্য একটু যদি 19-20 হতো তাহলে হয়তো আমাদের কার্ভটা একটু আঁকা বাঁকা আসতে পারতো। তাহলে সেই বিষয়গুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে যে কীভাবে সেট করলে আমার এই ফুল কার্ভটা সুন্দর করে চলে আসবে। এরপরে আছে লেখচিত্র কিছু বৈশিষ্ট্য। লেখচিত্র বৈশিষ্ট্যটা দেখো, এক্সের সকল বাস্তব মানের জন্য ফাংশনটি সংজ্ঞায়িত। লেখচিত্রটির আকার ঢেউয়ের মতো সর্বোচ্চ 1+1, সর্বনিম্ন মান -1-এর মধ্যে দোলায়মান, অর্থাৎ রেঞ্জ -1 to 1। এটা আমরা যখন পাই তখন বুঝতে পারছি যে আমাদের সাইনের লেখচিত্র কমপ্লিট হয়েছে। এরপর এটি একটি পর্যায়ভিত্তিক ফাংশন যে পর্যায়কাল 360 or 25। এরপর 90 ডিগ্রি বিজোড় গুণিতক মানগুলিতে সাইন ফাংশনের মান সর্বোচ্চ বা সর্বনিম্ন হতে পারে। এছাড়া 90 ডিগ্রি জোড় গুণিতক মানগুলিতে সাইন ফাংশনের মান সবসময় 0 আসছে। তাহলে এই যে বৈশিষ্ট্য সহকারে যে বিষয়টা লেখা আছে, এই জিনিসগুলোর মধ্যে ম্যাক্সিমাম জিনিস হচ্ছে কি তোমার জানা। কিভাবে জানা, সাইন লেখচিত্র বৈশিষ্ট্য এটা সবখানেই দেখবে অনেকটাই মিল আছে। অর্থাৎ এখানে প্রত্যেকটা জায়গার মধ্যে, যেমন মনে করো এই জায়গাটা শুধু একটু ভ্যারি করবে যে তোমাকে কোন ব্যবধিটা দেওয়া হয়েছে সেই হিসাবে তোমার এটা একটু ভ্যারি করতে পারে। বাকি ম্যাক্সিমাম দেখবে যে সব মিল আছে। এরপরে এই লেখাগুলোর ম্যাক্সিমাম সব কিছু মিল থাকবে। তারপর মনে করে এই কার্ভটা অনেক সময় এই ধরনেরই আসবে, এটা মিল থাকবে। তাহলে এই মানটা শুধু তোমাকে সঠিকভাবে নির্ণয় করতে হবে। লেখাগুলো প্রায় সবখানে একই রকম। তোমার কতটুকু পর্যন্ত ছক্কা কাগজের কতটুকু ধরবে এক্স অক্ষের জন্য, ওয়াই অক্ষের জন্য, সেটাও দেখবে যে অনেক সময় একই রকম আসছে। কাজে কাজটা হয়ে যাবে খুব ইজি যদি এটা প্র্যাকটিস করতে থাকো তাহলে। এরপর কোসাইনের জন্য দেখো, কোসাইনের ছবিটা কিন্তু এইরকম স্টাইলে আসে, অর্থাৎ মূলবিন্দুগামী হয় না। ঠিক আছে, কোসাইনেরটা কখনো মূলবিন্দুগামী হয় না, সেটা এরকম যে কোনো একটা পাশে কিন্তু উঠানামা করতে থাকে। এবং সেটার বৈশিষ্ট্যগুলোও কিন্তু খেয়াল করে দেখো -1 থেকে +1-এর মধ্যেই অবস্থিত হয়ে থাকে। এরপর tan x-এর জন্য খেয়াল করো, tan x-টা বিচ্ছিন্ন হয়, tan x-টা কখনো অবিচ্ছিন্ন হতে পারে না, এবং সেটা এখানে শো করছে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এই যে কিছু বিষয় আছে যে বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সাইনের ছবিটা আপাত দৃষ্টিতে তোমার চোখে কীভাবে ভাসা উচিত সেটা হচ্ছে মূলবিন্দুগামী হয়ে হবে। আর কোসাইন হলে সেটা কখনো মূলবিন্দুগামী হয় না, ট্যান হলে সেটা একটু বিচ্ছিন্ন হয়। এরকম কিছু কিছু সাধারণ কিছু বৈশিষ্ট্য অবশ্যই প্রতীয়মান হবে প্রত্যেকটা কার্ভের জন্য। প্রত্যেকটা কার্ভের জন্য কিন্তু এভাবে
বৈশিষ্ট্যগুলো প্রতীয়মান হবে। কাজে সেভাবেই তোমাদেরকে প্র্যাকটিস করে যেতে হবে। আশা করি তোমাদেরকে যেটুকু পর্যন্ত বুঝিয়েছি তাতে তোমরা বাকিগুলো তোমরা অবশ্যই খুব সহজে ধরতে পারবে। যে উদাহরণগুলো তোমাদের বিশেষ করে বইতে দেওয়া আছে, এই উদাহরণগুলো থেকেও তোমরা কিন্তু ধরতে পারবে যে কার্ভগুলো কেমন হতে পারে, কীরকম হতে পারে, এবং সেগুলো চর্চা করলেও তোমরা কিন্তু মূল যে আলোচনাটা আছে অর্থাৎ মূল অনুশীলনী যেটা আছে সেটা ইজিলি করতে পারবে। তো তোমাদের সুস্থতা কামনা করছি। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।